আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব তোমাদের বিজ্ঞান যে সামনে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার সাজেশন বিষয়ে, যে কিভাবে হচ্ছে তোমরা শেষ মুহূর্তে একটা বই ভালোভাবে পড়লে তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে বা পরীক্ষায় ভালো একটা আউটপুট দিয়ে আসতে পারবে, সেই বিষয় নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। তো না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো। প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো একটু ভালোভাবে খেয়াল করো, সেটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান সাজেশন ক্লাস। অর্থাৎ তোমরা শেষ মুহূর্তে কী যে বিষয় থেকে ভালোভাবে পড়লে বা রিভাইজ দিলে সেই বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য ভালো ইফেক্টিভ হবে বা পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারবে। তো তোমাদের সাজেশন ক্লাসের শুরুতে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে তোমাদের মানবন্টন বা সিলেবাস। সেটা হচ্ছে অর্ধবার্ষিকের জন্য তোমরা যদি খেয়াল করো তোমাদের হচ্ছে টোটাল 7টা অধ্যায় রয়েছে। তার মানে এই 7টা অধ্যায় কোনগুলো সে বিষয় নিয়ে আমরা একটু ভালোভাবে আলোচনা করব। তার জন্য তোমাদের এটা হচ্ছে তোমাদের টেক্সট বুক এবং নিচে আছে তোমাদের হচ্ছে সূচিপত্র। এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর সূচিপত্র। একটু ভালোভাবে যদি খেয়াল করো তোমাদের টোটাল প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এবং চতুর্থ 10 অধ্যায় অর্থাৎ 14 অধ্যায়, এটা হচ্ছে 14 নম্বর অধ্যায় পরিবেশ এবং বাস্তুতন্ত্র। তো এই টোটাল 14টা অধ্যায় কিন্তু তোমাদের রয়েছে। এবং তোমরা যদি একটু ভালোভাবে হিসাব করো এটা কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা এবং অর্ধবার্ষিক পরীক্ষা মিলিয়ে কিন্তু এই 14 অধ্যায় রয়েছে। কিন্তু তোমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করো বা হিসাব করো তাহলে হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের 60টি অধ্যায় পড়তে হবে। এবং এই 60টি অধ্যায় কোনগুলা আমি যতদূর হচ্ছে সিলেবাস পেয়েছি আমার কাছের একটা স্কুল থেকে, সেখানে তোমাদের সাধারণতভাবে প্রথম যে 7টা অধ্যায়, প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস থেকে শুরু করে সপ্তম অধ্যায় পৃথিবী এবং মহাকর্ষ, এই 7টা অধ্যায় কিন্তু ওইখানে ওই বিষয়ে কথা বলা হয়েছে। তো প্রথমে দেখো তোমাদের প্রথম অধ্যায় তাহলে সিলেবাসে আছে হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, যেটা তোমাদের অর্ধবার্ষিক থেকে অবশ্যই প্রশ্ন থাকবে। এরপর দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি, ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন, উদ্ভিদ বংশবৃদ্ধি, উদ্ভিদের বংশবৃদ্ধি। এরপর আছে সমন্বয় ও নিঃসরণ, পরমাণু গঠন এবং সর্বশেষ সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। এই টোটাল 7টা অধ্যায় থেকে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রশ্ন করবে। তো তোমাদের এখন বর্তমানে শেষ মুহূর্তে এই 7টা অধ্যায় কিন্তু ভালোভাবে রিভাইজ দিতে হবে, যেহেতু শেষ মুহূর্ত তোমরা তো নিজেদের মতো করে পড়েছো, এখন কাজ হচ্ছে তোমাদের রিভাইজ দাও। তো রিভাইজ দেওয়ার প্রথমে তোমাদের মানবন্টন নিয়ে একটু আলোচনা করা যাক। তোমাদের মানবন্টন টোটাল 3টি অংশে বিভক্ত বা 3টি ভাগে বিভক্ত। সেই বিষয়গুলো কোনগুলো একটু ভালোভাবে খেয়াল করো। সেটা হচ্ছে প্রথমে আছে তোমাদের 30 মার্ক, সেটা হলো নৈবত্তিকে। অর্থাৎ তোমাদের 30টা নৈবত্তিক থাকবে, প্রত্যেকটি নৈবত্তিকের হচ্ছে 1 করে বা এমসিকিউ এর মার্ক হচ্ছে 1 করে, তাহলে 30টি নৈবত্তিকের জন্য তোমরা টোটাল 30 মার্ক পাচ্ছ। এরপরে যদি একটু আলোচনা করি সেটা হচ্ছে তোমাদের 20 মার্ক, এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক। তোমাদের 15টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে হচ্ছে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন এবং প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের মার্ক হচ্ছে 2 করে, তাহলে তোমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য তোমরা 20 মার্ক পাচ্ছ। তো এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের 50 মার্ক, সেটা সবচেয়ে বড় একটা বিশাল মার্ক, সেটা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন তোমাদের টোটাল 8টা থাকবে এবং 8টার মধ্যে যে কোনো, এখানে কোনো বিভাগ নেই, যে কোনো 5টি প্রশ্নের তোমাদের অ্যান্সার দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে 10 করে, তার মানে 5টি প্রশ্নের জন্য তোমরা এখানে 50 মার্ক পাচ্ছ। তো এটাই হচ্ছে তোমাদের মান বন্টন, যেটা নিয়ে আলোচনা করলাম। তো এরপরে চলে আসি তোমাদের হচ্ছে প্রথম অংশ, সেটা হচ্ছে নৈবত্তিক অংশ। তো তোমরা কিভাবে নৈবত্তিক অংশের জন্য পড়াশোনা করবে বা প্রিপারেশন নেবে। তো নৈবত্তিক অংশের জন্য একটা জিনিস খেয়াল করো, যে তোমরা তোমাদের টেক্সট বই, বর্তমানে যে টেক্সট বইটা আছে এই যে এটা বিজ্ঞান অষ্টম শ্রেণী, এই টেক্সট বইটা কিন্তু তোমরা নিজেদের মতো করে শেষ করে দেয়। এখন শেষ মুহূর্তে তোমাদের কাজ হচ্ছে তোমাদের বিজ্ঞানের অষ্টম শ্রেণীর যে দাগানো লাইনগুলো রয়েছে ওই দাগানো লাইনগুলোতে ভালোভাবে ফোকাস দিবে। অর্থাৎ শেষ মুহূর্তে তোমাদের প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা চ্যাপ্টার নেবে, সেই চ্যাপ্টারের যে দাগানো লাইনগুলো আছে বা ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এগুলো তো তোমরা বিভিন্ন কোচিংয়ে বা স্কুলে ভালোভাবে পড়েছো। তো বিষয়গুলো হচ্ছে যে এখন ওই দাগানো লাইন বা ইম্পর্টেন্ট টপিকগুলোই ভালোভাবে রিভাইজ দিতে হবে। পুরো বইটা এখন আর পড়ার দরকার নেই, আপাতত ওই দাগানো লাইনগুলো পড়লে আমি বলতে পারি যতদূর সম্ভব তোমরা নৈবত্তিক 30-এর মধ্যে অধিকাংশ নৈবত্তিক বা প্রায় 30টার কাছাকাছি কিন্তু তোমরা নৈবত্তিক কমন পেয়ে যাবে, কেননা বেশিরভাগ নৈবত্তিক কিন্তু বই থেকেই করা হয়। তো এই বিষয়ে কিন্তু মাথায় রাখবে। তো এরপর দেখো তোমাদের সূচিপত্রে যে 7টা অধ্যায় দেখালাম, এই প্রত্যেকটা অধ্যায়ের জন্য কিন্তু আমি কথাগুলো বলছি। নৈবত্তিক কিন্তু তোমাদের এই টোটাল 7টা অধ্যায় পড়তে হবে, কিন্তু যখন তুমি সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নের কথা চিন্তা করো তখন কিন্তু তোমাদের 7টা অধ্যায় না পড়লেও হবে। 7টা অধ্যায় শুধুমাত্র তোমরা এমসিকিউর জন্য পড়বে, কিন্তু হচ্ছে তোমরা যখন সংক্ষিপ্ত প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নের কথা আমি বলছি তখন কিন্তু তোমরা 7টার মধ্যে যে কোনো 2টা অধ্যায় তোমরা স্কিপ করতে পারো। অর্থাৎ 7টা অধ্যায়ের মধ্যে তোমরা কিন্তু যে কোনো 5টা অধ্যায় ভালোভাবে যদি কমপ্লিট করে যেতে পারো তাহলে এখান থেকে তোমরা কিন্তু 5টা সৃজনশীল প্রশ্ন এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা কিন্তু এটা কিন্তু অবশ্যই ইজিলি কমন পেয়ে যাবে। তার মানে তোমাদের কিন্তু প্রশ্নের জন্য 7টা অধ্যায় পড়ার দরকার হচ্ছে না, প্রশ্নের জন্য তোমরা যে কোনো 5টা অধ্যায় পড়বে। এবং এই 5টা অধ্যায় কী কী যদি আমি একটু তোমাদেরকে বলে দিই কোনগুলো একটু গুরুত্বপূর্ণ অধ্যায়, সেগুলো হচ্ছে প্রথম অধ্যায়টা তোমরা নিবে সেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এরপর দ্বিতীয় অধ্যায় নিবে জীবের বংশগতি, জীবের বৃদ্ধি ও বংশগতি। তারপর তোমরা নেবে হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে তোমাদের পৃথিবী ও মহাকর্ষ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এরপর তোমরা যে অধ্যায়টা নেবে সেটা হচ্ছে ব্যাপন, অভিস্রবণ এবং প্রচ্ছদন, অর্থাৎ তৃতীয় অধ্যায়, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো তোমাদের আর 3টা অধ্যায় বাকি আছে, পরমাণু গঠন, সমন্বয় ও নিঃসরণ এবং হচ্ছে উদ্ভিদের বংশবৃদ্ধি। তার মধ্যে তোমাদের এই 3টে অধ্যায়ের মধ্যে যার যেটা সহজ লাগে সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করবে। আমি যতদূর বলি যে পরমাণু গঠন যেটা আছে এই অধ্যায়টা একটু বেশি কঠিন হয়ে থাকে বা অনেকের জন্য। তো সেক্ষেত্রে তোমরা সমন্বয় ও নিঃসরণ অথবা উদ্ভিদের বংশবৃদ্ধি, আমি যদি বলি উদ্ভিদের বংশবৃদ্ধি, এই অধ্যায়টা একটু সহজ আছে, তো তোমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করবে। তার মানে আমি যেটা বললাম সেটা হচ্ছে প্রথম 4টা অধ্যায় নিবে এবং শেষের থেকে একটা সপ্তম অধ্যায়, এই
টোটাল 5টা অধ্যায় কিন্তু তোমরা প্রশ্নের জন্য পড়বে। আর নৈবেদিকের জন্য তোমরা কিন্তু প্রথম 7টা সকল অধ্যায়গুলো কিন্তু পড়তে হবে। এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবে। তাহলে কিন্তু তোমরা আশা করা যায় যে 100 মার্কই ভালোভাবে তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পেরেছো। তো এরপর দেখো গাইডের অতিরিক্ত এমসিকিউর কথা আমি এখানে লিখে রেখেছি, অর্থাৎ তোমরা নৈবেদিকের জন্য গাইডের অতিরিক্ত এমসিকিউ প্রশ্ন কিন্তু করে যাবে। তোমরা যেগুলো হচ্ছে গাইড বই ব্যবহার করে থাকো, ওই গাইড বইয়ের দেখবে প্রত্যেকটা অধ্যায়ের শেষে অধ্যায় ভিত্তিক কিছু এমসিকিউ অতিরিক্ত প্রশ্ন থাকে, অনুশীলনীর বাদ দিয়ে কিছু অতিরিক্ত এমসিকিউ প্রশ্ন থাকে। শেষ মুহূর্তে এই অতিরিক্ত এমসিকিউ প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে তোমরা কিন্তু অধিকাংশ এমসিকিউ এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো এরপর দেখো 2 নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সেটা হচ্ছে তোমরা গাইডের প্রশ্ন পড়বে, অধ্যায় ভিত্তিক যে অতিরিক্ত প্রশ্নগুলো থাকে সংক্ষিপ্ত সেগুলো পড়ে কমপ্লিট করবে। এর পাশাপাশি অনুশীলনী প্রশ্নগুলো পড়বে। অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন বলতে আমি বোঝাচ্ছি যে তোমাদের যে টেক্সট বুকটা আছে একটু আগে যেটা দেখালাম, ওই টেক্সট বুকে দেখবে অনুশীলনী প্রত্যেকটা অধ্যায় শেষে যে অনুশীলনীটা থাকে ওই অনুশীলনীতে কিন্তু 5 থেকে 7টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে। তো সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা গাইড দেখে পড়ে যাবে। অল্প কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। পাশাপাশি তোমরা তোমাদের মূল বইটাকে নিতে পারো। এই মূল বইয়ের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই মূল বইয়ের দাগানো লাইনের কথাই আমি বলছি যে দাগানো লাইন থেকে কিন্তু অনেক বেশি তোমরা নৈবেদিকের পাশাপাশি বা এমসিকিউর পাশাপাশি কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন অনেক কিছু কমন পেয়ে যাবে। তো এরপর দেখো সৃজনশীল প্রশ্নের বিষয়ে কিছু কথা বলবো। সৃজনশীল প্রশ্ন হচ্ছে তোমাদের টোটাল 5টা লিখতে হবে, যে বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি। তো 5টার মধ্যে প্রথম অংশ হচ্ছে জ্ঞানমূলক, এরপর অনুধাবন, তারপর প্রয়োগ এবং সর্বশেষ হচ্ছে উচ্চতর দক্ষতা। অর্থাৎ এই 4টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। জ্ঞানমূলকের জন্য 1 মার্ক, অনুধাবন 2 মার্ক, প্রয়োগের জন্য 3 মার্ক থাকবে এবং সর্বশেষ উচ্চতর দক্ষতার জন্য তোমাদের 4 মার্ক থাকবে। এই টোটাল হচ্ছে তোমাদের 10 মার্কের অ্যান্সার করতে হবে। তো এটাই হচ্ছে তোমাদের মানবন্টন যেটা আছে সেটা। তো তোমরা একটা জিনিস খেয়াল করো, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু হচ্ছে এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু একদম বেসিক থেকে করে এবং এই প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের হুবহু মুখস্থ করতে হয়। এটার জন্য আমি বলবো যে তোমরা বইয়ের দাগানো লাইনের পাশাপাশি গাইডের অতিরিক্ত জ্ঞানমূলক প্রশ্নেরই আলাদা একটা অপশন থাকে, সেখান থেকে কিন্তু তোমরা অতিরিক্ত জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে নিতে পারো। এর পাশাপাশি অনুধাবন প্রশ্ন আর সংক্ষিপ্ত প্রশ্ন একই রকম হয়ে থাকে, এই জন্য সংক্ষিপ্ত প্রশ্ন অনুধাবন প্রশ্ন প্রিপারেশন মোটামুটি একই রকম, অর্থাৎ দুইটাতেই তোমাদের 2 মার্ক করে থাকে, তো এই কারণে একই রকমভাবে লিখতে হয়। তাই এটা নিয়ে অত বেশি টেনশন করার দরকার নেই, এটা তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে অনুধাবন প্রশ্ন তোমরা 2টি প্যারা দেন, মানে 2টা স্টেপ দেন লেখার চেষ্টা করবে যাতে 2টা হচ্ছে প্যারা হয়। তার মানে অনুধাবন প্রশ্নে যদি 2টা প্যারা হয় তাহলে 2টা প্যারার জন্য তোমরা কিন্তু 2 মার্ক পাবে, অর্থাৎ এটা কিন্তু একটু ব্যাখ্যামূলক দিতে হয়। তো এরপর দেখো তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের 1 নম্বর প্রয়োগে এরকম একটা প্রশ্ন দিয়ে দিতে পারে যে তোমরা হচ্ছে যে একটা মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র অঙ্কন করো। তো তোমরা সুন্দরভাবে কিন্তু একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র অঙ্কন করে দিবে। এখানে সাধারণতভাবে মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র অঙ্কন বা এই টাইপের যে কোনো একটা বিষয় কোষের একটা অঙ্গাণু চিত্র কিন্তু অঙ্কন করতে বলে গ নম্বরে। তো তোমরা এখানে চিহ্নিত চিত্র অঙ্কন করবে, অর্থাৎ তোমরা অঙ্কন করার পরে দেখিয়ে দেবে যে মাইটোকন্ড্রিয়ার হচ্ছে কোনটা ক্রিস্টি, কোনটা হচ্ছে অক্সিজম, কোনটা দ্বিস্তরী পর্দা, কোনটা ম্যাট্রিক্স, কোনটা আবরণী, সেই বিষয়গুলো কিন্তু ভালোভাবে উল্লেখ করে দিবে। তাহলে কিন্তু তোমাদের গ নম্বর প্রশ্নে একটা ভালো কিন্তু অ্যান্সার তোমরা করতে পারবে। তো এইভাবে কিন্তু সাধারণতভাবে প্রয়োগ প্রশ্নে অ্যান্সারটা করতে হয়। এরপর সাধারণতভাবে উচ্চতর দক্ষতা তোমাদের ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে, যেমন হচ্ছে মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্য উল্লেখ করো, পার্থক্য উল্লেখ করো, এই বিষয়গুলো কিন্তু ঘ নম্বরে থাকে। যেহেতু এটা উচ্চতর দক্ষতা, এটা খুব ভালোভাবে বিশ্লেষণ করে দিতে হয়। আরেকটা বিষয় যে তোমাদের হচ্ছে গ নম্বর এবং ঘ নম্বরের 2টা প্রশ্নের জন্য উদ্দীপকের সাথে মিল রেখে কিন্তু অ্যান্সারটা বের করতে হয়। এই জন্য তোমরা খুবই ভালোভাবে খেয়াল রাখবে যে উদ্দীপকে কি বিষয়টা দেওয়া হয়েছে। উদ্দীপকে হয়তো একটা চিত্র দিয়ে দিল অথবা কিছু উদ্দীপকে কিছু লিখে দিল, সেই টপিকটা তোমার বইয়ের কোন টপিকের সাথে রিলেটেড সেই বিষয়টাকে কিন্তু আগে মাথা থেকে বের করতে হবে, তারপর কিন্তু সেখান থেকে তোমরা অ্যান্সারটা করতে পারবে। অর্থাৎ এই জিনিসটা আগে মিলানোটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ উদ্দীপকের সাথে তোমার বইয়ের কোন টপিকটা রিলেটেড সেই বিষয়ে কিন্তু আগে খেয়াল রাখতে হবে এবং তারপরেই কিন্তু তোমরা অ্যান্সারটা করতে পারবে। তো এরপর এগুলোর জন্য কি বললাম আমি, যে মূল বইয়ের দাগানো লাইন যেগুলো বলেছি যে মূল বইয়ের দাগানো লাইন পড়বে এবং হচ্ছে যে গাইড বইয়ের প্রশ্ন একটু করে ভালো করে দেখবে। পাশাপাশি জ্ঞানমূলক প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু তোমরা হচ্ছে বুঝে মুখস্থ করবে, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন শুধু এমনি মুখস্থ করলে হবে না, এগুলো ভালোভাবে বুঝে মুখস্থ করতে হবে যাতে বিষয়টা তোমরা পরীক্ষা দেওয়া পর্যন্ত তোমরা ভালোভাবে খেয়াল রাখতে পারো বা পরীক্ষায় যে ভালোভাবে আউটপুট দিয়ে আসতে পারো। অনেকেই কী করে জ্ঞানমূলক প্রশ্ন না বুঝে মুখস্থ করে, এর ফলে হচ্ছে পরীক্ষার হলে যে কিন্তু আর মনে করতে পারে না, সেই জন্যই তোমাদেরকে বুঝে মুখস্থ করার বিষয়টা আমি টিপস দিলাম। এরপর তোমাদের মানবন্টন যেটা নিয়ে আমি আলোচনা করেছি, সর্বশেষ টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। তো টাইম ম্যানেজমেন্টটা কীরকম হবে সেটা হচ্ছে তোমাদের নিজের পার্সোনাল বিষয়টা একটা, যে তোমরা হচ্ছে যে বাসা থেকে প্ল্যান করে নিয়ে যাবে যে কোন প্রশ্ন আমি কতক্ষণ ধরে লিখলে আমি একদম টোটাল সকল 100 মার্কেরই অ্যান্সার করে দিয়ে আসতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবে যে তোমরা অনেকে চিত্র আঁকে, যারা একটু চিত্রে ভালো তারা অবশ্যই চিত্র আঁকবে, কেননা চিত্র আঁকলে কিন্তু এখান থেকে একটা ভালো মার্ক আসে, বা চিত্রে কিন্তু মার্ক কাটার সম্ভাবনা খুবই কম থাকে। মার্ক কাটে না টিচাররা, চিত্রে কিন্তু ফুল মার্কই দিয়ে দেয়। অর্থাৎ চিত্র রিলেটেড যদি কোনো প্রশ্ন আগে তোমরা হাত দাও বা অ্যান্সার করো তাহলে সেখানে কিন্তু তোমরা সৃজনশীল প্রশ্নে 10-এ 10ই পাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই বিষয়টা তোমরা কিন্তু খেয়াল রাখবে। আর হচ্ছে যে প্রথম যে অধ্যায়টা আছে তোমাদের প্রাণী জগতের বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, সেখানে কিন্তু তোমাদের বিভিন্ন পর্ব আছে, এই পর্বের বৈশিষ্ট্যগুলো অবশ্যই মুখস্থ করে নেবে বই দেখে। এখানে এই প্রথম অধ্যায়ের জন্য গাইড না পড়লে হয়, শুধুমাত্র বইয়ের বৈশিষ্ট্যগুলো যদি তোমরা মুখস্থ করতে পারো সেখান থেকে কিন্তু ভালো প্রশ্ন
প্রশ্ন আসে এবং এখান থেকে যদি চিত্র আসে বা হচ্ছে উদাহরণ আসে, সেই বিষয়গুলো কিন্তু তোমরা ভালোভাবে বাসা থেকে প্র্যাকটিস করে যাবে এবং তোমরা এমনটা যাতে না হয় যে চিত্র আঁকতে যেয়ে তোমাদের অনেক বেশি টাইম চলে গেছে, যেখানে তুমি অন্য কোনো প্রশ্নের অ্যান্সার করতে পারছো না, এরকম বিষয় যাতে না ঘটে পরীক্ষার হলে, সেই বিষয়গুলো সম্পর্কে একটু খেয়াল রাখবে। বাসা থেকে অতিরিক্ত ভালোভাবে প্র্যাকটিস করে যাবে, যাতে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে পরীক্ষার হলে উপস্থাপন করে দিয়ে আসতে পারো সঠিক টাইমের মধ্যে। তো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্তই ছিল। তোমাদের সাজেশন বিষয়ের কথাবার্তা নিয়ে আলোচনা করলাম। এটা শুধুমাত্র যে অর্ধবার্ষিক এমনটা না, এটা তোমরা জীবনের সকল পরীক্ষার ক্ষেত্রেই তোমরা কিন্তু কাজে লাগাতে পারো এই বিষয়গুলো। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখলাম। কেমন লেগেছে তোমাদের কাছে এই সাজেশন ক্লাসটি? আশা করি তোমাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করেছি বা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাস আসা পর্যন্ত আমাদের চ্যানেলে নজর রাখতে পারো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে থাকতে পারো। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।